দেখুন, একটা দলের কোনো মতাদর্শ না থাকলে শুধুমাত্র ক্ষমতা আর অর্থের লোভে চলা সেই দল যে কত ঠুনকো হয় তার উদাহরণ তৈরি করলো তৃণমূল। দেখুন, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2016 থেকে 5 বছর বিধানসভায় সিপিএমের তো কোনো প্রতিনিধি ছিল না, আর এখন মাত্র একজন বিধায়ক। কিন্তু গত 15 বছরে রেজ্জাক মোল্লা, ছায়া দলুই, রফিকুল ইসলামের মতো হাতে গোনা কয়েকজন, করে গোনা যায় এই রকম কয়েকজন তৃণমূলে যোগ দিলেও সিপিএম দলটা কিন্তু কোনো অবস্থায় উঠে যাওয়ার মতো পরিস্থিতি বা অস্তিত্বের সংকটে পড়েনি। আমার মনে পড়ছে 2013 সালের 21শে জুন আমাকে দেয়া এই স্টুডিওর সাক্ষাৎকারে সিপিএম নেতা গৌতম দেব বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা চালাতে পারবেন না, পার্টি ধ্বংস হবে, তার সব উপসর্গ দেখা যাচ্ছে, ওই পার্টি ভাগ হবে। সেদিন আমি গৌতম দাকে হেসে বলেছিলাম, এটা আপনার উইশফুল থিঙ্কিং। কিন্তু আজ এই 3রা জুন দাঁড়িয়ে এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। বিদ্রোহের আগুনে কার্যত ছারখার হচ্ছে তৃণমূল। আমি একবার দেখে নিই কি বলেছিলেন সেদিন গৌতম দেব। Neither she can run the state nor she can run the party. পার্টি ধ্বংস হবে, তার সমস্ত সিমটম দেখা যাচ্ছে, আপনার পার্টি ভাগ হবে। আমি অবশ্যই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী তৃণমূলের বা কালীঘাট তৃণমূলের প্রতিনিধি হিসেবেই এসেছেন অফিসিয়ালি। আমি অনির্বাণের কাছে যাব যে তৃণমূলে তাহলে কি আমরা ধরবো যে একমাত্র সিমেন্টিং ফ্যাক্টর ছিল ক্ষমতা, যেই ক্ষমতা চলে গেল অমনি দলটার হাল হলো এই রকম 1 মাসের মধ্যে, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার প্লাকার করে তারা জিতলেন, তারা কার্যত তোমরা বলতেই পারো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত বিরুদ্ধচারণ করলেন। দেখুন, দলটার হাল এরকম কিছু হয়নি। বিধানসভার অন্দরে বিধায়ক দল তারা কোথাও গেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, তার নেপথ্যে কি কি কারণ আছে সেগুলি প্রকাশ্যে আসবে, ইত্যাদি সবই হবে। আপনি রামায়ণের উদাহরণ দিচ্ছিলেন, আপনাকে একটা কথা বলি শোভনদা, বিভীষণ আপাতভাবে তিনি ধর্ম রক্ষার জন্য রামের দিকে গেছিলেন, রাবণ রাজই বলা হয় আজও, কিন্তু বিভীষণকে কিন্তু ঘর শত্রু বিভীষণ বলা হয়। আজও দাক্ষিণাত্যে রাবণ নাম সন্তানের মায়ে বাবারা দেয়। একজন বিখ্যাত আমাদের ফুটবল প্লেয়ার খেলতে আসে, রাবণের মন্দির আছে, রাবণের পুজো হয়, অর্থাৎ রাবণ যিনি তার লড়াই করেছেন মাথা ঝোঁকাননি। বিভীষণ আপাত দৃষ্টিতে ধর্মরক্ষার অজুহাত কারণ যাই বলুন দেখিয়ে তিনি কিন্তু বেইমানি করেছিলেন। ইতিহাস কোনোদিন বেইমানদের ক্ষমা করে না। আজকে আমি বলছি একটা দল, এক সেকেন্ড প্লিজ, ওর মানে মধ্যিখানে নয়, একটা দল যদি বেছে বেছে বিভীষণদের নেয় এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ বিভীষণ, আমি সংখ্যার হিসেবে 80-র মধ্যে প্রায় 60 জন তোমার পরিভাষা অনুযায়ী বিভীষণ হয়, সে দায় তো দলের। দেখুন, মানুষের ওপর বিশ্বাস করাটা পাপ নাকি বিশ্বাসঘাতকতা করাটা পাপ? এখানে পরিষ্কার একটি সমাজে চলতে গেলে, ধরুন আমার বাড়িতে যদি ধরা যাক আমি 10 জন পরিবারের সদস্য নিয়ে থাকি, আমি যদি বাকি 9 জনের ওপর বিশ্বাস করি, ধরুন আমার মা যে রান্না করে, আমি যদি বিশ্বাস করি মা আমার রান্নাটা ভালোভাবে করে দেবে, তিনি যদি সেখানে কোনোদিন সেটা না করে বিষ মিশিয়ে দেন, দোষটা তার না, দোষটা আমার। ঠিক, কিন্তু আমি বলছি যে এই নৈতিকতার পাঠটা অনির্বাণ সেই দিন তোমরা কেন দাওনি যখন তোমরা একের পর এক অন্য দল থেকে নিয়েছো? সেই দলগুলো তো তাদের কাছে বিশ্বাসঘাতকতা করেই নিয়েছো, বরণ করে নিয়েছো। মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গলায় উত্তরীয় পরিয়ে নিয়েছেন। ঠিক, তোমরা দিনের পর দিন তোমার পরিভাষায় ন্যারিশ করেছো, ঠিক, অন্য দল থেকে নেওয়া, আর আবার আমাদের দল থেকে অন্য কেউ নিচ্ছে। দেখুন, দল বদলের বিষয়টাকে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, খুব অত্যন্ত আদর্শ নীতি নৈতিকতার জায়গা থেকে কেউ করলো সেটা আলাদা, শুধুমাত্র ক্ষমতার স্বার্থে কেউ করলো একদম আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি। কিন্তু বিষয় প্রশ্নটা আমার ব্যক্তিগত নয়, আমি বলছি তৃণমূল নিলে তারা বেঈমান নয়, আর তৃণমূল থেকে গেলে সে বেঈমান। তৃণমূল থেকে কেউ যাবে কি যাবে না সেটা এখানে বিচার্য নয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে বিশ্বাসঘাতকতা এরা করছেন, এরা বলছেন আপনি পরামর্শ দেবেন। উনি কি পরামর্শ দিয়েছিলেন বিশ্বাসঘাতকতা করবার? উনি কি বলেছিলেন ভাই তোমরা চলে যাও? উনি কি বলেছিলেন তোমরা নিজেদের মতো? আসলে তো নিজেদের মতো নয়, নেপথ্যে খেলাটা কে বা কারা খেলছে এটা আমরা স্পষ্টভাবে জানি। এবং একটা কথা বলি সুমনদা, গতকালের কর্মসূচিতে আমি নিজে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ, তার যে পলিটিক্যাল ইকুইটি যেটা তিনি তৈরি করেছেন রক্ত ঘাম দিয়ে, 30 বছর 40 বছর ধরে তিনি যেটা করেছেন, আজকে সরকারের সমস্ত বাধা সত্ত্বেও মানুষের আবেগ তার সঙ্গে আছে। আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হন বা বাকি যারা আছেন তারা জমায়েত ডাকুন। আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় জমায়েত ডাকবেন এবং সরকার কাউকে বাধা দেবে না।
অনুমতি দেবে কর্মসূচির, আপনি দেখে নেবেন। অনির্বাণ, জমায়েতের তো প্রশ্ন নয়, ভোটে তো লোকে পর্যদস্ত করেছে, তার থেকেও বড় কথা তুমি নৈতিকতা বলছো না। আমি তোমার কাছেই যাচ্ছি, কিন্তু আমায় তুমি বলো কোন বেইমানি বা কোন নৈতিকতার বিচারে আমি বিধায়ক আমি নেই আর তার হয়ে আমি সই করে দিচ্ছি, এটা মানে আমি বলছি ক্রিমিনাল অফেন্স, জালিয়াতি তো বটেই, এটা নৈতিক কাজ হয়েছে। বুঝলাম, দেখুন যদি এমন হতো যে 30 জন, যেখান থেকে এই গোটা বিতর্ক আমি আসছি যে 30 জন বিধায়ক লাগে তো প্রধান বিরোধী দল হতে, যদি এমন হতো যে আমাদের 27 জন আছে, 3 জন নিয়ে শিওর না করে দিলাম, আরে আছেই তো 80 জন, আপনি 3টে সই নিয়ে এত কথা বলছেন, সেটা নিয়ে তদন্ত হতো। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি এটা বলছেন যে ওই 3টে সইয়ের জন্য আমি খালি 60 জন মিলে আমি আলাদা দল করে নিলাম? কিন্তু একটা দল যদি সংগঠিতভাবে জালিয়াতি করে, আমি আসছি, যদি সংগঠিতভাবে জালিয়াতির কথা বলেন, একটু আগে অন্য দল থেকে নেওয়া ইত্যাদির কথা বলছিলেন, তৃণমূলের বিরুদ্ধে সরকার চালানোকালীন বিভিন্ন অভিযোগের কথা বলছিলেন, টিকিটটা নেওয়ার সময় কেন মনে পড়েনি? এই 60 জন বিধায়কের নীতি নৈতিকতা আজকের দিনে জেগে উঠলো। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে শোটা দেখছেন কিনা, আমি স্পষ্টভাবে এখানে ঘোষণা করছি, শেষ দিন পর্যন্ত ওনারা রাজনীতির ময়দানে দিদি যদি থাকেন, আমরা থাকবো, আমাদের কিচ্ছু নেই, আমার ব্যক্তিগতভাবে কিচ্ছু নেই, না আছে ক্ষমতা, না আছে পয়সা, না আমার কিচ্ছু নেই, কিন্তু আমি বেঈমান নই। আমার এইটুকু আত্মসম্মান বোধ আছে যে আমাকে ন্যূনতম সুযোগ করে দিয়েছে মানুষের কাছে পরিচিত হওয়ার, আমি তার সঙ্গে বেঈমানি করতে পারবো না। আমি তৃণমূল যখন 15 বছর ক্ষমতায় ছিল, আপনি জানেন সুমন, আমি কিন্তু কোনো সেই অর্থে কোনো পদে ছিলাম না, আমি 1 পয়সা কামানো দূরের কথা, যা করেছি নিজের মতো করে করেছি। আজকে দল হয়তো ক্ষমতা থেকে চলে গেছে, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, আমি আজও বলছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে থাকবেন, আমরা তার পাশে থাকবো, কিচ্ছু পাওয়ার জন্য নয়, শুধু এটা প্রমাণ করার জন্য যে মানুষ সবাই বেঈমান হয় না, সবাই। কিন্তু আমি বলছি সমীরদা, একটা দলে 3/4 যদি চলে যায়, কেন এই আইনটা হয়েছিল যে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যদি একটা দিকে চলে যায়, অবশ্যই সেইটাকে দল মানতে হবে। আমি বলছি তুমি বেঈমান বলতে পারো, গায়ের ঝালা মেটাতে পারো, আমার কোনো অসুবিধা নেই, এবং সত্যিই তো ওর একটা জায়গায় আমি একমত যে তারা কেন টিকিট নেওয়ার সময় ভাবেনি। আমি বলছি কিন্তু সংখ্যাটা হচ্ছে 2/3 মেজরিটি, একটা দল ছেড়ে গেছে, তাকে আসল দল 3/4 মানতে বাধ্য। যদি 3/4 দলের 3 ভাগ 4 ভাগের 3 ভাগ চলে যায়, সেটাই আসল দল 1। কিন্তু পাশাপাশি ওর প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্নও থাকবে, দল তাহলে টিকিট দিয়েছিল কেন, ওর নৈতিকতার বিচারেই। সমীরা দেখো, পরিষ্কার অনির্বাণ যেটা বললো, এখানে দুটো দিক আছে। ওনারা কেন টিকিট নিয়েছিলেন ওনারা বলতে পারবেন, আর এটা আমরা কেউ বিশ্বাস করি না। যারা এই 60 জন অন্যভাবে গেছেন, তারা কেউ ধোয়া তুলসী পাতা, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। প্রত্যেকেই মানুষের উপর অত্যাচার করেছে, প্রত্যেকে চুরি থেকে আরম্ভ করে সমস্ত কেসে জর্জরিত। আমি জানি না আজ থেকে 7 দিন পরে এই 60 জনের মধ্যে কতজন আবার অ্যারেস্ট হয়ে যাবে বিভিন্ন চুরি এইসব কারণে, তখন ওই 60 জন থাকবে না 4 জন থাকবে, এটা কিন্তু আমরা জানি না। দ্বিতীয় কথা, অনির্বাণ একটা কথা বললো, শুনতে খুব ভালো লাগলো, কিন্তু কথাটা সত্যি কথা নয়। ও বললো যে 60 জন গেছে, তারা যদি বিভীষণ হয়, তাহলে যে 4 জন আছে, কথার কথা, কালীঘাটে, তারা রাবণ একদম নয়। রাবণকে ছোট করতে পারো না তুমি, উনি রাবণ নয়, রাবণ ডিসঅনেস্ট ছিল না, রাবণ কাউর থেকে তোলেনি, রাবণ কখনো মানুষকে এইভাবে অত্যাচার করেনি। যারা করেছে তৃণমূলের, যারা ইভেন তুমি জানো সিম্বলটা, আমি নিজে খবরের কাগজে বলছি, সিম্বলটা অবধি চুরি করা, একজন শিল্পীর আঁকা, সেটা ওনার আঘাত বলে চালানো হয়েছে। সেই শিল্পীকে কোনোদিন স্বীকৃতি দেওয়া হয়নি। এগুলো কোনো এগুলো তোমার কাছে ইস্যু না হতে পারে। তুমি বললে মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, একদম না। আরেকটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে না, আমি বলি না, আমি একটা কথাটা শেষ করে দিই। আচ্ছা কেউ একজন এক সেকেন্ড প্লিজ, ডোন্ট মাইন্ড। এই যে বললো না যে এদের বিশ্বাস, তুমি ভাবো তো, আমি যদি উল্টোটা বলি যে মমতা ব্যানার্জির গোয়েন্দা রিপোর্ট, অভিষেক ব্যানার্জির এই সেনাপতিগিরি, তারা বুঝতে পারলো না যে এই 60 জন এরম করতে পারে? তারা বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? তাহলে নিজের দলের লোককে যে বোঝে না, সে বাংলার মানুষকে কোনোদিন বোঝেনি। বাংলার মানুষ যে তাদের উপর ক্ষেপে আছে, তারা কোনোদিন বোঝেনি। আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে, দেখুন, যে কোনো রাজনৈতিক দল তার মূল জোরের জায়গা তার নির্বাচিত বিধায়ক সাংসদরা হন না, তার মূল জোরের জায়গা তাদের প্রতি মানুষ, কর্মী, সাধারণ মানুষের যে আবেগ। আমি আবারও আপনাকে বলছি, সেই আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে সুমন এখানে বলতে পারি, একটাই প্রশ্ন আবার থাকে, তাহলে 15 বছর ধরে অন্য দলের মানুষকে নিয়েছো কেন? নির্বাচিত জনপ্রতিনিধিদের তৃণমূল ভাঙিয়েছে কেন? এই প্রশ্নটার এখনো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ভাঙানো আমাদের দল থেকেও ভাঙানো হয়েছে, আমাদের দল থেকেও ভাঙানো। বিজেপি কি আমাদের দল থেকে ভাঙায়নি? শুভেন্দু অধিকারীকে সায়ন্তন দা চোর বলেনি?
আজকে যে তাতে তৃণমূলের প্রতি হ্যাঁ, এত রাগ, অবশ্যই মুখ্যমন্ত্রী বলেছে, তৃণমূলের, কিন্তু এখানে হচ্ছে মন্ত্রীগুলো আজকে তৃণমূলের, নৈতিকতার তাদেরকে কোষ্ঠী সায়ন্তনদা পাথরে বলেন তোমরা না। মাপছো, আজকে আপনি সুমনদা আমাকে দল বলুন, বদলকারীদের বেঈমান আপনি বলছো, আমাকে সুমনদা একটা দিনের কথা পর দিন বলুন। এই বেঈমানদের কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে উত্তরীয় পরিয়ে আপনি- গ্রহণ আপনি করা আমাকে হয়েছে। কথা বলুন, সায়ন্তনদা তো জীবনে বিজেপি ছাড়েননি। হ্যাঁ। উনি বিজেপির জন্য যা পরিশ্রম করেছেন, আজকে উনি কেন মন্ত্রী নন কেন? উনি কেন মুখ্যমন্ত্রী নন কেন? সেটা অনির্বাণ ব্যানার্জি ঠিক করে আমি দেবে, কিছু উনি ঠিক কেন করে মন্ত্রী দেবো না। নন? যদি নীতি নৈতিকতার হ্যাঁ। প্রশ্ন এত উঠছে হ্যাঁ। তো, তাহলে যে তৃণমূলের প্রতি এত রাগ, বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে এত কিছু করেছে, হ্যাঁ, কিন্তু আমি বলছি তৃণমূল দল বদলের ট্রেনটাকে একেবারে মূল ধারায় নিয়ে এসেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।